প্রিয় দর্শক, আরেকবার আমন্ত্রণ চারদিক অনুষ্ঠানে, দেখছেন সুপারস্টার লাইটিং এর সৌজন্যে। আমরা আরেকবার যাব স্টুডিওর বাইরে, এবার দেশের বাইরে, ইনফ্যাক্ট লন্ডনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন তথ্যচিত্র নির্মাতা আবু মাসুম। আমরা সবাই, জনাব মাসুম, আপনি শুনছেন আমাদের? হ্যাঁ, আমি শুনছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত দূর থেকে যুক্ত হয়েছেন। আমরা জানি, যেটা ফিল করি, দেশের বাইরে যারা থাকে বিরাট সংখ্যক প্রবাসী, তাদের এই আমাদের অর্থনীতিতে কিন্তু বিরাট একটা অবদান রয়েছে। এবং আমরা এটাও জানি যে যারা দেশের বাইরে থাকেন, দেশের জন্য টানটা বোধহয় আমরা যারা দেশে আছি তাদের জন্য, তাদের আরো বেশি ফিল করেন দেশকে। এই স্বাধীনতার ৪০ বছরে আমরা পড়লাম, ৪০ বার্ষিকীতে পড়লাম, আপনি বিদেশে আছেন, দেশকে এই বার্ষিকীতে, এই প্রথম প্রহরে আপনার প্রতিক্রিয়া জানতে চাই দেশ নিয়ে। দেশ নিয়ে, হ্যাঁ, আমরা বিলেতে আজকে আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই, যে আমাদের মধ্যে দেশপ্রেমটা একটু বেশি কাজ করে। তো সেক্ষেত্রে আমাদেরও এখানে একটা ছোটখাটো কমিউনিটি আছে, আমরাও এখানে বেশ ভালো অনেকগুলো প্রোগ্রাম করি আমরা এই বিশেষ দিবসগুলোকে টার্গেট করে। এবং আমি বিশেষ করে আমার ভালো লাগে যে আমি লন্ডনে, এখানে অনেকগুলো বাংলা টেলিভিশন আছে, অনেকগুলো বাংলা পত্রিকা আছে, এখানে একটা স্থায়ী শহীদ মিনার আছে। এই বিষয়গুলো আমাকে বেশ ভালো লাগে যখন আমি দেশের এত দূরে এসে এখানে চমৎকার এই বিষয়গুলো দেখেছি, এবং আমাদের পূর্বসূরি বাংলাদেশি যারা এসেছেন তারা এই কাজগুলো আমাদের জন্য করে রেখেছেন বিদেশে। এগুলো আমার কাছে একটু গর্বের জায়গা, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। এছাড়া আপনাকে ছোট একটা ইনফরমেশন দিই, আপনি যেটা বললেন যে আমরা এখানে অর্থনীতিতে একটা বেশ ভালো ভূমিকা রাখি প্রবাসীরা। বাংলাদেশ যখন 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রথম রিজার্ভ ফান্ড, সেটার মধ্যে 4.5 কোটি টাকা, 4 কোটি টাকাই কিন্তু লন্ডন থেকে প্রবাসীরা চাঁদা তুলে দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে মানে এইসব ছোটখাটো জিনিসগুলো, আমাদের সেই প্রবাসীদের অবদানগুলো আমাকে একটু অনুপ্রাণিত করে এখানে প্রবাসীদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে বা বিভিন্ন চলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রবাসীরা, আমরা এখানে বসে প্রত্যেকটা শহরে কিন্তু আজকে, এবং শুধু আজকে না, আজকে থেকে শুরু করে নেক্সট 2 উইকস অনেকগুলো প্রোগ্রাম হবে প্রবাসীদের বিভিন্ন শহরে, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন বাংলাদেশি অর্গানাইজেশন, বাংলাদেশি অ্যাসোসিয়েশন, তারা এই দিবসটিকে তাদের সুবিধা মতো ডে অফের দিন তারা একটা গেট টুগেদার করে এবং তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে দিনটিকে পালন করে থাকেন। তো ধন্যবাদ জনাব আবু মাসুম। তিনি বলছিলেন স্বাধীনতা দিবসটা তারা ভালোভাবে পালন করছিলেন, এবং তার বক্তব্য অনুযায়ী তিনি খুব সুখী, হ্যাপি, যেটা তারা একটা রোল প্লে করতে পারছেন, এবং দেশের ব্যাপারে স্বাধীনতার শুরুতে তিনি যেটা বলছিলেন। প্রবাসীদের মধ্যে এরকম যেমন সন্তুষ্টি আছে, অসন্তুষ্টিও আছে, আমরা সবাই জানি, যেটি আমাদের বাংলাদেশেও আছে। আমি আসলে ফ্লোরটা একটু ওপেনই করে দিতে চাই, আপনারা যদি নিজেদের মতো করে যার যার প্রতিক্রিয়া একটু বলেন। আমি শেষ কথাটা বলেছিলাম যে এখনো মনোকষ্ট আছে, যেটা স্যার বললেন, তারপরে আবুল মাকসুদ সাহেব ওনারা বললেন, কথাটা তো সত্য যে সাঁইজি বলছেন, যেহেতু আমি লালন সাঁইজির গান করি, সেখানে বারবার বলছেন লালন সাঁইজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা নানা। এত সত্য কথা যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। এই কথাগুলো একটি মানুষ, আপনি গণতন্ত্র বলেন আর অগণতন্ত্র বলেন, সে যদি এই কথাটি, এই বাক্যটি যদি আত্মসমালোচনামূলক যদি ভিতরে নিয়ে নেয়, তাহলে তার পক্ষে তো মানুষের কল্যাণকর ছাড়া তো অকল্যাণকর হয় না। আমি যেটুকু বুঝি আর কি, যে আমি একটু বলি যে এই সাঁইজির গান করতে গিয়ে অনেক দেশ ঘুরবার একটা সুযোগ হয়েছিল। সেটা জাপানে তিনি আমাদের জহুরুল ইসলামের মতন ওইরকম বড় লোক, তিনি যখন নাগোয়া সিটিতে আমি গেলাম, তো আমি গান করলাম এবং জাপানিজ দু একটি লাইন আমি ওখানে বলেছি। তো উনি আমাদের হোটেলে চলে এসছেন। তখন আমাদের যারা বাঙালি ছিলেন তারা বললেন যে ইনি কিন্তু আমাদের দেশের যেমন জহুরুল ইসলাম, এই দেশের কিন্তু ইয়ে। তো আমার একটু কৌতূহল হলো যে আমি ওনাকে জিজ্ঞাসা করি তো যে
আপনি যে এত দেশের জন্য করছেন, এত ইয়ে করছেন, বলে আমি ওসব কিছু বুঝি না। আমি শুধু বুঝি আমার কাজটি হচ্ছে পবিত্রতার সাথে করা, যে কারণে আমার কাজটা আমার কাছে ধর্ম, আমার কাজটাই হচ্ছে আমার সবকিছু, যে কারণে আমি এখন দেশকে দিতে পারছি। এই কথাগুলো আমি তো, আমার শিক্ষক বলতেন যে ফরিদাকে তো আমরা ভূগোল পড়ালাম, ফরিদা তো ভূগোল দেখে আসলো। তো এই যে সামনে কাছে থেকে দেখা, এগুলো উপলব্ধি করি। এবং এখন যে মশিউর রহমান যে ছেলেটি বলল যে সে মিছিলে গেলেও ভয় পাই, এবং পুলিশ দেখলে, হ্যাঁ সব পুলিশ দেখলেও ভয় পাই, এবং যেহেতু আমাকে চেনে বিধায় হয়তো আমার প্রতি তাদের একটা সহানুভূতি বা একটা ভালোবাসার পরিমাণটা বেশি আছে বলেই আমার কাজগুলো খুব সহজ হয়। কিন্তু আমাকে ঘিরে, আমি ঘিরে কিন্তু দেশ নয়। সেই জন্য আমার ওই কষ্টটা হয়, যেহেতু আমরা গান বাজনা করি, এই যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা, আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা আমি সাঁইজির গানকে শোনাতে চাই, সাঁইজির বাণীকে আমরা শোনাতে চাই, আত্মশুদ্ধি লাভ করার। এবং নিজেকে যদি আমি আত্মশুদ্ধি করি, তাহলে কিন্তু আমাকে সমালোচিত হতে হবে। এবং সমালোচনা, এবং এটা কোনো ব্যক্তিগত বা কোনো পার্টিকুলার কোনো ধর্মের জন্য নয়, এটা সকল ধর্মের সকল মানুষের জন্য। লালন সাঁইজি বারবার বলছেন, মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আইল ডাঙায় ঘাস খাবা, ডাবার পর মুগুর ফুলে সেই দিনে গাটের পাবা। ধন্যবাদ। সত্য কথা। যেটা আমার অতি মকসুদ, আমি আরেকজনকে নিয়ে নেই, অনেকক্ষণ লাইনে আছেন। উনি শেষ ব্যক্তি, একজন তরুণ সাংবাদিক আছেন আমাদের সঙ্গে, আমানুল্লাহ। তার বক্তব্যটা শুনে আমরা তারপরে আমাদের পুরো স্টুডিওতে ফেরত আসবো। হ্যালো। জি, ধন্যবাদ। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই গত 44 বছরে রাষ্ট্রের বাহ্যিক দিক থেকে উন্নতি ঘটলেও আমাদের মানসিক দিক থেকে আমরা অনেকটাই হয়তো পিছিয়ে আছি। আমরা 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন ভূমি পেয়েছি, একটি মানচিত্র, একটি জাতীয় সঙ্গীত এবং অন্যান্য বিষয় আমাদের গড়ে উঠলেও আমাদের মানসিকতার মধ্যে একটা পিছু টান রয়ে গেছে। তো এই পিছু টানের ক্ষেত্রে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি, এবং বর্তমানে বাংলাদেশের যে 60% তরুণ সমাজের প্রতিনিধি রয়েছে বা তরুণ রয়েছে, তারা কিভাবে বাংলাদেশকে, যেহেতু জাতি রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্যটা কিভাবে নির্ধারণ করতে পারে, আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামীর স্বাধীনতা দিবসগুলো উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ধন্যবাদ। আরেকটি ধন্যবাদ। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন আমানুল্লাহ। আমরা আলোচনা করছিলাম যেটা আমি বলছি যে আমার অতি প্রীতিভাজন নিয়ে ফরিদা যেটা বললেন, যে সাইজির কথা বললেন, একটা জাতির সাইজি থাকা, লালন সাইয়ের মতন একজন সাইজি থাকা, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, এটা বড় বিরাট সম্পদ। সেই সাইজির কথা যেটা ফরিদা বললেন, যে সত্য পথের কথা তিনি বলেছেন। তো একটা রাষ্ট্র যদি সত্য পথে চলে, তাহলে ধীরে ধীরে তার অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারে না। আর সত্য পথ থেকে কেউ যদি সরে যায়, সেই সরে যাওয়াটা কারা যাবে, সেটা শুধু যে জনসাধারণের সরার ব্যাপার না, সেটা রাষ্ট্র যারা পরিচালনা করেন, যেটা আমাদের সাইদ ভাই, আমরা খুবই ঘনিষ্ঠ, আমরা সেই অনেক এখানে যারা বসা আছে তাদের মধ্যে রাজনীতি আমরা দুজনই সবচেয়ে পুরনো দিনের লোক। তো সেখানে রাজনীতিবিদ নাই, সাইদ ভাই বললেন রাজনীতিজীবী, মানে অর্থাৎ যে কথাটা যে লালন সাঁইজি বলছেন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। আপনি মানুষরূপী মানুষ বলছেন না, তিনি কিন্তু তা বলছেন না। সেটাই তো সত্য সুপথ যিনি চেনেন, তার সাহসটাও কিন্তু বেশি থাকে স্যার। রাজনীতিবিদদেরকে এরকম অভিযোগটা ইদানিং বেশি করা হয় না, অভিযোগের, কিন্তু তারা আবার বলেন যে হ্যাঁ আমাদের দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু রাজনীতিবিদদেরও তো বিরাট অবদান রয়েছে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে। তারাই তো নেতৃত্ব দিয়ে, সন্দেহ নাই। কিন্তু কথা হলো যে রাষ্ট্রটাকে যখন প্রতিষ্ঠিত করা হলো, এত রক্তের বিনিময়ে কিন্তু আবার খুব কম দেশ, ভিয়েতনাম ছাড়া
এবং এত আর অল্প সময়ের এত অল্প সময়ের ভিতরে রাজনীতিবিদদের সেটা একটা বিরাট কৃতিত্ব। কিন্তু এখন যে 4 জন তরুণের আপনি নিলেন, বক্তব্য নিলেন, সেই 4 জন তরুণের কিন্তু প্রত্যেকেই একই কথা বলছে, একই ধরনের কথা বলেছেন এবং তারা এক ধরনের হতাশ। তারা এই ধরনের একটা রাষ্ট্র তারা চাননি, তারা দেখতে চেয়েছেন এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে তারা তাদের মেধা এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন, যারা একটা ভূমিকা রাখতে পারবেন, যে রাষ্ট্রের যেটা আমাদের মীর ভাই বলছিলেন যে এত নেতিবাচক কথার মধ্যে ডক্টর হাসান মনসুর যদি বলেন যে নেতিবাচক কথা, এগুলো সমালোচনাকে কিন্তু আমাদের দেশে নেতিবাচক বলবেন না, সমালোচনা যেটা সমালোচনায় সমালোচনা ওরা যেটা বলেছে এটা দেশের প্রতি ভালোবাসা থেকে তারা বলেছে, এটাকে নেতিবাচক। এর মধ্যেও আপনি আপনার সঙ্গে যখন আগে কথা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, এটা কি করে সম্ভব হলো? সেটার জন্য আমি বলবো যে আমাদের যারা পলিসি মেকার্স, সত্যি কথা বলতে বাংলাদেশের যেমন অর্থনীতির যারা দায়িত্ব পরিচালনা করে আসছেন তারা কিন্তু খুবই দায়িত্বশীল। আপনি প্রথম থেকেই দেখবেন যে ভালো ভালো ব্যক্তি কিন্তু সেখানে ছিল এবং এখনো আমি মনে করি যে সেই ধারাবাহিকতাটা আছে, যে কারণে তারা একটি অর্থনৈতিকভাবে খুব কনজারভেটিভ একটা পলিসি, যেটা কনজারভেটিভ বাট এট দ্য সেম টাইম তারা তাদের যে রাজনৈতিক সহযোগী আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং অনেকাংশে সাকসেসফুল হয়েছেন বলে আজকে আমরা এই অবস্থায় এসেছি। তারা কিন্তু অতি ব্যয় করতে দেন না। বাংলাদেশের যদি আপনি দেখেন বাজেটের অবস্থা, আমাদের বাজেট ডেফিসিট কোন বছর গত 15-20 বছরে 5%-এর উপর হয়নি। ভারতে সেটা 9, 10, 11% হয়ে যায়, কন্ট্রোল করতে পারে, আমরা কিন্তু পারি। এটা কিন্তু একটা সরকার না, বর্তমান সরকারও করেছে, আগের সরকারও করেছে, তার আগে আরো ধারাবাহিকতা আছে এই ক্ষেত্রে, এটা একটা কন্টিনিউটি আছে। আমরা অতিরিক্ত টাকা সহজে ছাপাই না, কোন সময় যদি ছাপিয়েও ফেলি, যেটা হয়েছিল 11-12 সালের দিকে, আবার রাষ্ট্রে নিতে হয়েছে, সাথে সাথে স্টেবিলিটিটা ফিরে গেছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস থাকে, যেটা ভারতে কিন্তু না, পাকিস্তানে না, সাউথ এশিয়ার কোন দেশের ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস। ঋণ মানে আমাদের ঋণের যে বৈদেশিক ঋণের পরিমাণ খুবই কম এবং এটা কমে আসছে এবং আমাদের রিপেমেন্টের আমাদের ট্র্যাক রেকর্ড খুব ভালো। সব মিলিয়ে আমি মনে করব যে প্রুডেন্ট ফিসক্যাল ম্যানেজমেন্ট, মনিটারি ম্যানেজমেন্ট আমাদের অর্থনীতিটাকে একটা সংযত পর্যায়ে রেখেছে, যেটা থেকে আমরা উত্তরণ আরো দ্রুত ঘটাতে পারতাম যদি আরো কিছু রিফর্ম অন্যান্য সেক্টরে হতে পারত। তার মধ্যে যেটা আমাদের এই 4টা ইয়াং ছেলে যে প্রশ্নগুলো করলেন, তাদের মধ্যে কিন্তু একটা বেদনার সুর, সেটা হচ্ছে আমি একটা সেবা চাইলে আমি সেবার পাচ্ছি না। আমি পুলিশের কাছে গেলে পুলিশ আমাকে সেবা দিচ্ছে না, বরং আমাকে অন্যভাবে প্রশ্ন করছে আমি কেন আসছি, কি সমস্যা, মানে আমাকে এক্সট্রাকশনের একটা উপায় খুঁজে পাচ্ছি। আমাদের সেবাটা জনমুখী করতে পারে নাই কোন সরকারই এখন পর্যন্ত, সেটা একটা বড় ব্যর্থতা আমি মনে করি। কিন্তু একজন ডাক্তার কিন্তু বলছেন যে মানুষ 10 টাকা দিয়ে বা 30 টাকা দিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে। এটা ট্রিটমেন্ট যেটা বলেছে আজকে চিকিৎসাটা কিন্তু 10 টাকা একদম কমার্শিয়ালাইজড হয়ে গেছে এবং অনেক হতদরিদ্র লোক কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। চিকিৎসা মধ্যবিত্ত পর্যন্ত, এইটা যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এটা সীমিত করি। আপনি কেন 10,000 টাকা খরচ করবেন 10 টাকায় না যায়, এই প্রশ্নটা আপনি যদি করেন তাহলে আনসার পেয়ে যাবেন। আচ্ছা বলো, ভালো হলো অর্থনীতির ছাত্ররা। তারপর আমি একটা কথা যোগ করি, আপনি বলবেন, একটু বিরতি নিয়ে আসি তারপর বলবেন। আমি একটা নতুন প্রশ্ন অবতারণা করলাম, এটি নিয়ে একটি আলোচনা হোক আমি চাই। আমরা শেষবারের মধ্যে একটি বিরতি নিচ্ছি, তারপরে ফিরে এসে আপনাদের সবার সঙ্গে এইসব বিষয় নিয়ে আবার কথা বলবো। দর্শক, সর্বশেষ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।